আচ্ছা, আজকে আমরা পরিচ্ছেদ ১০ নাম্বার পড়ব। ১০ নাম্বার পরিচ্ছেদে আছে উপসর্গ দিয়ে শব্দ গঠন। উপসর্গ দিয়ে শব্দ গঠন এটা হচ্ছে ২০২৫ সালের বই। আমরা সাথে ২০১৮ সালেরও প্রণীত বইটা পড়ব, কারণ এটার মধ্যে ডিটেলসে উপসর্গটা আসলে দেওয়া নেই। তো উপসর্গ যে জিনিসটা, উপসর্গটা হচ্ছে আমাদের শব্দ গঠনে সাহায্য করে। উপসর্গ দিয়ে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, এই কারণে বলা হয় যে উপসর্গের হচ্ছে নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু নতুন নতুন অর্থবোধক শব্দ তৈরি করতে ভূমিকা রাখে। তো উপসর্গের অর্থ নেই কিন্তু অর্থ দোত্তনা তৈরির ক্ষমতা আছে। এখানে যে লাইনটা একটু লক্ষ্য করেন, সেটা হচ্ছে উপসর্গের কিন্তু বলেছে অর্থ নেই কিন্তু অর্থ দোত্তনা ক্ষমতা আছে, এই কারণে এই লাইনটা আসলে বলা হয়েছে। তো যেমন ধরেন আমি বললাম যে অজানা, যেটা জানা না সেটাই তো অজানা, বা জানার বিপরীতটাই হচ্ছে অজানা। তো অজানা, এখানে যে জানা, জানার সাথে উপসর্গ যোগ হয়ে হয়েছে হচ্ছে অজানা। তারপর হচ্ছে অভিযোগ, অভিযোগের যেমন যোগ, যোগের সাথে উপসর্গটা আগে যোগ হয়ে হয়েছে অভিযোগ, এবং উপসর্গ সবসময় শব্দের আগে বসে একটা নতুন শব্দ তৈরি করে। তাহলে উপসর্গের কাজটা আমরা জানতে পারলাম যে উপসর্গের কাজটা হচ্ছে একটা নতুন শব্দ বা অর্থ একটা পরিবর্তন ঘটানো। এটা হতে পারে অর্থ সংকোচন করা, অথবা অর্থ সম্প্রসারণ করা, অথবা বিপরীত অর্থ তৈরি করা ইত্যাদি ভাবে সে অর্থ তৈরি করে। তো আমাদের এখানে যেমন কিছু দোত্তনা বলতে এখানে কি কি এটা ক্রিয়েট করছে, অর্থটা নতুন কি অর্থে ক্রিয়েট করছে। যেমন ধরেন কাজ, সেটা বোঝানো হয়েছে কাজের সাথে উপসর্গ যোগ হয়ে হয়েছে অকাজ। অকাজটা কিন্তু অনুচিত কাজ হিসেবে বলা হয়েছে। তারপর হচ্ছে এখানে আছে এর সাথে হচ্ছে অবোধ, অবোধের সাথে হচ্ছে যুক্ত হয়ে এখানে দোত্তনা প্রকাশ করা হয়েছে। এই টেবিলটা পড়ার আগে আমি একটু আগের বইটা একটু দেখে আসি। তাহলে আমরা উপসর্গ যদি বলি, উপসর্গের ক্ষেত্রে উপসর্গের হচ্ছে কাজ, কাজ হচ্ছে প্রথমত নতুন অর্থবোধক শব্দ তৈরি করা, অর্থের শব্দের অর্থের পূর্ণতা সাধিত করা, অর্থের সম্প্রসারণ ঘটানো, সংকোচন ঘটানো এবং পরিবর্তন ঘটানো। যেমন এখানে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে, যেমন কাজ, কাজ একটা শব্দ, এটার সাথে টি যোগ হয়ে অকাজ হয়েছে, যেটাকে আমরা বলি নিন্দনীয় কাজ। এর ফলে কি হয়েছে যে একটা অর্থের সংকোচন হয়েছে। এটা হচ্ছে এই বইটাকে, নতুন যে ২৫ সালের বই, এখানে সংক্ষেপে দেওয়া আছে, অতি সংক্ষেপে। এখানে সংক্ষেপে দেওয়া আছে গত যে আগের বইটা, এই ২০২১-২৮ সালের যে বইটা বেসিক্যালি প্রণয়ন করা হয়েছিল, এখানে একটু ডিটেলসে দেওয়া হয়েছে। এটা পড়লে যেটা হবে, দুটো একসাথে পড়লে আপনার এখান থেকে সংক্ষিপ্ত নলেজ হবে, আর এখান থেকে একটু ডিটেলস আপনি জানতে পারবেন। আমরা দুটো মিলে একটু পড়ে নিব, যেহেতু আমরা বোর্ডের বিশেষ করছি। তারপর হচ্ছে অর্থ এবং হচ্ছে আকৃতি অনুসারে সম্প্রসারিত। যেমন হচ্ছে ধরেন পরি, পরি উপসর্গটা যদি পূর্ণ উপসর্গের সাথে যুক্ত হয়, যেটা হয় সেটা হচ্ছে পরিপূর্ণ, যেটা কিনা অর্থের একটা সম্প্রসারণ ঘটিয়েছে। তারপর হচ্ছে হার, হারের সাথে যদি আহার, আজ উপসর্গ যুক্ত হয়, তাহলে হচ্ছে আহার হয়ে গেছে। আহার মানে খাওয়া, যেটা কিনা একেবারে নতুন একটা অর্থ। এটা একেবারেই নতুন একটা অর্থ, এখানে কোনো অর্থের সংকোচনও হয়নি, সম্প্রসারণ হয়নি, এখানে একটা নতুন অর্থ হয়েছে। আহার মানে খাওয়া, আর হার হচ্ছে অন্য জিনিস। যেমন বি, হারের সাথে যদি বি যোগ হয়েছে, বি উপসর্গ যোগ হয়েছে বিহার, বিহার শব্দের অর্থ হচ্ছে ভ্রমণ। হারের সাথে পরি উপসর্গ যুক্ত হয়েছে পরিহার, পরিহার শব্দের অর্থ হচ্ছে ত্যাগ। এভাবে হচ্ছে শব্দগুলো হয়েছে। তো আমরা আগে এই টেবিলটা দেখে আসবো, তারপর আমরা উপসর্গ কয় ধরনের আছে প্রকারভেদ সম্বন্ধে জেনে নিব। তো অতিকায়, অতিকায় হচ্ছে অতির সাথে কায় যোগ হয়ে অতিকায় হয়েছে, যেটা কিনা বৃহৎ অর্থে। এক নজর দেখে যাই, আচার, অতির সাথে আচার, অতি অত্যাচার, অত্যাচার হচ্ছে অতিরিক্ত অর্থে। অধিকার, অধিকার হচ্ছে কর্তৃত্ব অর্থে। অধির সাথে বাসী, অধিবাসী মধ্য অর্থে। অনাবৃষ্টি, অনাবৃষ্টি অভাব অর্থে। তারপর হচ্ছে অনাসৃষ্টি, অনাসৃষ্টি হচ্ছে বাজে অর্থে। অনুগমন হচ্ছে পেছনে অর্থে। অনুরূপ, তুল্য অর্থে। অপকর্ম মন্দ অর্থে। অপসংস্কৃতি হচ্ছে বিকৃত অর্থে। অবদান বিশেষ অর্থে, অবদান বিশেষ অর্থে। অবগুণ্ঠন হচ্ছে অল্প অর্থে। অভিজ্ঞ সম্যক অর্থে। অভিজাত হচ্ছে উত্তম অর্থে।
আরক্ত হচ্ছে ঈষৎ অর্থে, ঈষৎ শব্দের অর্থ কিন্তু কম। তারপর হচ্ছে আখাম্বা সদৃশ অর্থে, উৎক্ষেপণ ঊর্ধ্বে অর্থে, উদ্ধাস্তু পরিত্যক্ত অর্থে, উপকূল হচ্ছে নিকট অর্থে, উপভোগ হচ্ছে সম্মুখ অর্থে। উপটা ইম্পর্টেন্ট, উপর থেকে প্রশ্ন আসে সাধারণত। কদবেলটা ইম্পর্টেন্ট। কদবেল হচ্ছে গৌণ অর্থে ব্যবহৃত হয়েছে। কু এর সাথে কাজ যোগ হয়ে হয়েছে কুকাজ। এই কুকাজটা হচ্ছে নিন্দনীয় কাজ, নিন্দনীয় অর্থে। কু যোগ পথ, কুপথ, এটা হচ্ছে অসৎ অর্থে। গড় যোগ হাজির, গড় হাজির, এটা হচ্ছে বিপরীত অর্থে। দর যোগ দালান, দর দালান, এটা হচ্ছে মধ্যস্থ অর্থে। দর যোগ কাঁচা, দর কাঁচা, সামান্য অর্থে। দু যোগ শাসন, দুঃশাসন, মন্দ অর্থে। দু যোগ মূল্য, দুর্মূল্য, এটা হচ্ছে অধিক অর্থে। দু যোগ প্রাপ্য, দুষ্প্রাপ্য, এটা হচ্ছে অল্প অর্থে। দু যোগ দিন, দুর্দিন, এটা হচ্ছে মন্দ অর্থে। ন যোগ লায়ক, নালায়ক, এটা হচ্ছে অপূর্ণ অর্থে। ন যোগ হক, না হক, এটা হচ্ছে নীতি অর্থে। নি যোগ খাত, নিখাত, নিখাত হচ্ছে নেই এমন অর্থে, যেটার মধ্যে খাত নেই, নিখাত। তারপর হচ্ছে নি যোগ তরঙ্গ, নেই, নিস্তরঙ্গ, নেই এমন অর্থে। নিম যোগ খুন, নিমখুন, এটা হচ্ছে প্রায় অর্থে। নিম যোগ রাজি, নিম রাজি, এটা হচ্ছে অধিক অর্থে। পরাযোগ জয়, পরাজয়, এটা হচ্ছে বিপরীত অর্থে। পরাবাস্তব হচ্ছে অতিশয় অর্থে। পরিত্যাগ হচ্ছে সম্পূর্ণ অর্থে। পরিপন্থী হচ্ছে বিরুদ্ধ অর্থে। পাতিহাস হচ্ছে ছোট অর্থে। প্রগতি হচ্ছে প্রকৃষ্ট অর্থে। প্রকোপ হচ্ছে প্রচন্ড অর্থে। প্রতিধ্বনি হচ্ছে তুল্য অর্থে। ধ্বনির তুল্য, প্রতিধ্বনি। প্রতিযোগ ধ্বনি, প্রতিধ্বনি। তারপর হচ্ছে বদমেজাজ হচ্ছে উগ্র অর্থে। বদযোগ জাত হচ্ছে নিন্দনীয় অর্থে। তারপর আসছি বীযোগ ভুই হচ্ছে বিভুই, যেটা হচ্ছে ভিন্ন অর্থে। বীযোগ জ্ঞান হচ্ছে বিজ্ঞান, বিজ্ঞান হচ্ছে বিশেষ অর্থে। বিশেষ জ্ঞান কিন্তু বিজ্ঞান, শেষে বি যোগ জ্ঞান, বিশেষ জ্ঞান, ঠিক আছে। বিজ্ঞান, বিজ্ঞান হচ্ছে বিশেষ অর্থে। বেদখল ঋত অর্থে। বেআইন বহির্ভূত। ভরপেট পূর্ণ অর্থে। ভরজোর চূড়ান্ত অর্থে। সঠিক সম্পূর্ণ অর্থে। সম্মুখ হচ্ছে অভিমুখ অর্থে। সংযোজন, এটা হচ্ছে একত্র অর্থে। সুদিন হচ্ছে ভালো অর্থে। সুকৌশল চমৎকার অর্থে। হাবাত হচ্ছে ভাতের অভাব, যেরকম আমরা পড়েছি। যখন সমাস পড়বো তখন পারবো ভাতের অভাব। আর যখন আমরা উপসর্গ যোগে পড়ছি হাজক ভাত, হাবাত, সেটা হচ্ছে অভাব অর্থে। তো আমরা উপসর্গকে মেইনলি, এটা হচ্ছে উপসর্গ চ্যাপ্টার শেষ। এখানে আমি পরের বইতে চলে যাই। এই বইতে একটু দেখি, সেটা হচ্ছে উপসর্গকে মেইনলি হচ্ছে বাংলা উপসর্গকে বাংলাতে তিনটা উপসর্গ আছে। একটা হচ্ছে বাংলা উপসর্গ, এটা হচ্ছে তৎসম উপসর্গ। তৎসম মানে কি? সংস্কৃত উপসর্গ। আর একটা হচ্ছে বিদেশি উপসর্গ। তো বাংলা উপসর্গ হচ্ছে 21টা। তারপর বাংলা উপসর্গ হচ্ছে 21টা। এই 21টা উপসর্গ আছে। তার মধ্যে সংস্কৃত উপসর্গ আছে 20টা। আর এখানে কিছু উপসর্গ আছে যেগুলো কিনা হচ্ছে বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ আমরা পড়বো। তবে আমরা প্রথমে বাংলা উপসর্গটা একটু দেখে আসি। বাংলা উপসর্গ কিভাবে দেখবো সেটা হচ্ছে, এখানে তো এই জিনিসটা হচ্ছে মনে অনেকেই মুখস্থ। তবে যে জিনিসগুলো যেভাবে আসে সেটা হচ্ছে, ধরেন অকেজ, অকেজ কি অর্থে ব্যবহৃত হয়েছে? অকেজ হচ্ছে নিন্দিত অর্থে ব্যবহৃত হয়েছে। এই ধরনের প্রশ্ন এভাবে আসে। তাহলে আমি একটু জেনে নিই, একভাবে পড়ে নিই। সেটা হচ্ছে 21টা উপসর্গ কি কি? অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আপ, ইতি, উন, কত, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানে আ, সু, বিনি, আ, সু, বিনি, এই যে চারটা উপসর্গ, চারটা উপসর্গ দুটাতেই বাংলা উপসর্গেও আছে, আবার তৎসম উপসর্গেও আছে। তাহলে তৎসম উপসর্গের সাথে যখন এই তৎসম শব্দের সাথে যখন এই উপসর্গগুলো যুক্ত হচ্ছে, তখন সেটা হচ্ছে আমার তৎসম উপসর্গ বলছি। আবার যখন এটা বাংলা শব্দের সাথে যখন হচ্ছে এই চারটা উপসর্গ যুক্ত হয়েছে, তখন সেটা আমাদের বাংলা শব্দ হচ্ছে বা বাংলা উপসর্গ বলছি। তখন যেরকম আমরা হচ্ছে যখন পড়বো তখন আমরা এই জিনিসগুলো পাবো। তার আগে আমি এগুলো একটু হাইলাইট করে দিই, তাহলে এগুলো মনে থাকবে। যেমন আ, সু, বি, নি।
সু, বি, আমরা এগুলোর ব্যবহারগুলো একটু বুঝে নেব। আমরা এক সিরিয়ালে পড়ে যাই, কি কি আছে। প্রথমে আসি বাংলা উপসর্গ। উপসর্গ এখানে হচ্ছে প্রথমে নিন্দিত অর্থে ব্যবহৃত হয়েছে, যেমন অকাজ, অপ্রচার, অপয়া, এরকম। তাহলে অকাজ, অকেজ, অচেনা এবং অপয়া, এই তিনটা হচ্ছে নিন্দিত অর্থে ব্যবহৃত হয়েছে। তারপর হচ্ছে অভাব। অভাব যখন বলছি, অভাব হচ্ছে চিন, অচিন, অজানা, অথই, এগুলো হচ্ছে অভাব অর্থে ব্যবহৃত হয়েছে। ক্রমাগত অর্থে হচ্ছে অঝোর, অঝরে। বোকা অর্থে ব্যবহৃত হয়েছে অঘা উপসর্গটি, যেমন অঘারাম, অঘাচণ্ডী। অজ হচ্ছে নিতান্ত অথবা মন্দ অর্থে ব্যবহৃত হয়েছে, যেমন অজপাগারা, অজমূর্খ, অজদুপুর। অনা হচ্ছে অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোনটাতে, সেটা হচ্ছে অনাবৃষ্টি, বৃষ্টির অভাব, অনাদর, আদরের অভাব। তারপর হচ্ছে অনাসৃষ্টি, আবার অনাচার বললে হচ্ছে ছাড়া বোঝানো হবে অনা দিয়ে। অনাসৃষ্টি, অনাচার হচ্ছে ছাড়া, আর অনামুখ হচ্ছে অশুভ। তারপর হচ্ছে আমি উপসর্গের কথা বলছিলাম যে এটা সংস্কৃতেও আছে, আবার হচ্ছে এটা আবার বাংলাতেও আছে। তো এখানে যে কারা, তারপর হচ্ছে ধোয়া, আর যে লুনি, ঠিক আছে, এগুলো হচ্ছে বাংলা শব্দ। এগুলোর সাথে যুক্ত হয়ে অভাব অর্থে ব্যবহৃত হয়েছে, যেমন আকারা, আধোয়া, আলুনি। এগুলো হচ্ছে যেটা হয়েছে অভাব অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের বাংলা উপসর্গ। বাজে অর্থে ইউজ হয়েছে কিভাবে, যেমন হচ্ছে আগাছা, আকাঠা। আর যেমন বলি আর হচ্ছে বক্র অর্থে আর চোখে, আর নয়নে। আচ্ছা, আমাদের যখন আধা বা প্রায় আছে, যেমন আধা বা প্রায় অর্থে ব্যবহৃত হয়েছে আধখ্যাপা, আধমরা, আর পাগলা, মানে অর্ধেক পাগলা, ঠিক আছে, অর্ধেক মরা বা অর্ধেক খেপা। এটা হচ্ছে আর উপসর্গটা আমরা সেই ক্ষেত্রে ব্যবহার করি। বিশিষ্ট অর্থগুলো অনেক ইম্পর্টেন্ট থাকে সাধারণত। বিশিষ্ট অর্থগুলো একটু ভালো মতো মনে রাখতে হবে, যেমন আরগড়া। আরগড়াটা হচ্ছে বিশিষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে। আর কলা হচ্ছে বিশিষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে। আর কাঠিও হচ্ছে বিশিষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে। তারপর হচ্ছে আন উপসর্গটা হচ্ছে না অর্থে ব্যবহৃত হয়, যেমন আন করা, ঠিক আছে, যেমন আন করা না অর্থে ব্যবহৃত হয়েছে। অন্যদিকে আনমনা, আনচান, এগুলো হচ্ছে বিক্ষিপ্ত অর্থে ব্যবহৃত হয়েছে। উপসর্গগুলো পড়লে 2-3 বার করে পড়লে মোটামুটি মনে থাকবে এগুলো। আমি একবার পড়ে যাচ্ছি। তারপর হচ্ছে আব হচ্ছে অস্পষ্টতাতে ব্যবহৃত হয়েছে, যেমন হচ্ছে আবছায়া, আবদাল। ইতি হচ্ছে ইতিপূর্ব, ইতিকরণ কর্তব্য অর্থে ব্যবহৃত হয়েছে। পুরানো হচ্ছে ইতিকথা, ইতিহাস অর্থে ব্যবহৃত হয়েছে। উন হচ্ছে কম অর্থে ব্যবহৃত হয়েছে, যেমন উন পাজরে। তারপর হচ্ছে 19। তারপর কদ অর্থে, কদ উপসর্গটি ব্যবহৃত হয়েছে কদবেল, কদর্য, কদাকার। কু অর্থে ব্যবহৃত হয়েছে কু অভ্যাস, কুকথা, কুনজর, কুসঙ্গ। এই যে নি উপসর্গটা, এটা কিন্তু সংস্কৃতেও আছে, কিন্তু এখানে বাংলা শব্দের সাথে যুক্ত হয়েছে, যেমন ধরেন খুঁত, খোঁজ, তারপর হচ্ছে লাজ, ভাজ, তারপর হচ্ছে রেট। এগুলোর সাথে নি যোগ হয়ে হচ্ছে নাই অথবা নীতি অর্থে ব্যবহৃত হয়েছে, যেমন নিখুঁত, নিখোঁজ, নীলাজ, নিভাজ, নিরেট, এরকম। পাতি হচ্ছে ক্ষুদ্র অর্থে, যেমন পাতি হাঁস, পাতি শিয়াল, পাতি লেবু, পাতি কুয়া। তারপর হচ্ছে বি হচ্ছে নিন্দনীয় অর্থে ব্যবহৃত হয়েছে, যেমন হচ্ছে ধরেন বই, বিফল, বিপদ, এরকম। তারপর আমরা আসি ভর যে উপসর্গটা আছে সেটা হইতেছে, যেমন এখানে আছে ভরপেট, ভরসাজ, ভর দুপুর, ভর সন্ধে, এগুলো অর্থে ব্যবহৃত হচ্ছে। রাম সাধারণত বড় অথবা উৎকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়, যেমন হচ্ছে রাম ছাগল, রাম দা, রাম সিংহা, রাম বোকা, এরকম। আর হচ্ছে সঙ্গে অর্থে ব্যবহৃত হয়েছে, যেমন স্বরাজ, সরব, সঠিক, সজোর, সপাট, এরকম। তো যেমন ব্যবহৃত হয়েছে সুনজর, সুখবর, সুদিন, সুনাম, সুকাজ। অর্থে ব্যবহৃত হয়েছে, যেমন হচ্ছে হাপিতে, সাবাতে, হাগরে। একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যে আমরা যখন এই যে বাংলা উপসর্গগুলো পড়লাম, মোটামুটি এই যে উপসর্গর এগুলো সবগুলোই মোটামুটি ইম্পর্টেন্ট। এখান থেকে অনেক ধরনের অনেকভাবে প্রশ্ন আসে, কিন্তু প্রশ্নগুলো একই স্টাইলেই আসে, যে হচ্ছে এটা কি অর্থে ব্যবহৃত হয়েছে, এমন।
তো সেম হচ্ছে আমি যখন তৎসম উপসর্গটা পড়বো, এই তৎসম উপসর্গটা হচ্ছে এরকম হবে। তৎসম উপসর্গ আসলে এভাবে আপনি এভাবে পড়ে যাবেন। আমি এখানে তারপর এটা পড়ে দিচ্ছি। যেমন এখানে বলছে যেমন প্র উপসর্গটা হচ্ছে আমার প্রকৃষ্ট বা সম্যক অর্থে ব্যবহৃত হয়েছে প্রভাব, প্রচলন, প্রস্ফুটিত। খ্যাতি অর্থে ব্যবহৃত হয়েছে প্রসিদ্ধ, প্রতাপ, প্রভাব। আধিক্য অর্থে ব্যবহৃত হয়েছে প্রগাঢ়, প্রবাল, প্রবল, প্রসার, প্রসার। আর গতি অর্থে প্রবেশ, প্রত্থান, গতি অর্থে ব্যবহৃত হয়েছে। ধারা পরম্পরা অর্থে ব্যবহৃত হয়েছে প্রপত্র, প্রশাখা। আমি বলেছিলাম যে আমি যখন কখনো যদি এই অর্থটা মনে না করতে পারি, সেক্ষেত্রে আমার বুঝতে হবে যে আমি এটা কি অর্থে সাধারণত ইউজ করি। যেমন ধরেন প্রবেশ, এটা অবশ্যই একটা গতি বোঝানো হয়েছে না? বা প্রত্থান, আপনি বের হয়ে যাচ্ছেন, ঠিক আছে, এটা একটা গতি বোঝানো হয়েছে। তো এই দুটার ক্ষেত্রে আপনার এটা গতি হিসেবে ব্যবহৃত হয়েছে তারপর যে প্রশাখা, এটা কি একটা ধারা পরম্পরা হিসেবে ব্যবহৃত হয়েছে এরকম। তারপর হচ্ছে আতিশয্য অর্থে ব্যবহৃত হয়েছে পরা, যেমন হচ্ছে পরাকাষ্ঠা, পরাকান্তা, পরায়ণ। বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে পরাজয়, পরাভব। তারপর হচ্ছে অপ অর্থে ব্যবহৃত হয়েছে অপ, কোনটা অপ হচ্ছে অপ অনেকগুলো অর্থে ব্যবহৃত হয়। তার মধ্যে আসতে হচ্ছে ধরেন এটা বিপরীত অর্থে ব্যবহৃত হতে পারে, নিকৃষ্ট অর্থে ব্যবহৃত হতে পারে, স্থানান্তর অর্থে ব্যবহৃত হতে পারে, বিকৃত অর্থে ব্যবহৃত হয়। যেমন মানের সাথে অপযোগ করে দিলে হয় অপমান, সেটা কিন্তু বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে। তেমনি অপকার, অপচয়, অপবাদ এরকম। নিকৃষ্ট অর্থে যেমন অপসংস্কৃতি, অপকর্ম, অপসৃষ্টি, অপযশ। স্থানান্তর অর্থে অপসরণ, অপহরণ, অপনোদন এরকম। বিকৃত অর্থে যেমন হচ্ছে অপমৃত্যু। তারপর হচ্ছে সম। সমটা হচ্ছে যেমন সম্পূর্ণ, সম্পূর্ণ, সমৃদ্ধ, সমাদর, এগুলো হচ্ছে সম্যক অর্থে ব্যবহৃত হয়েছে। তারপর হচ্ছে সম্মুখ। সম্মুখ হচ্ছে যেরকম ধরেন সম্মুখ বা সমাগত অর্থে ব্যবহৃত হয়েছে। নিটা হচ্ছে নিষেধ, নিবৃত্তি অর্থে ব্যবহৃত হয়েছে। নিশ্চয় হচ্ছে নিবারণ, নির্ণয় অর্থে ব্যবহৃত হয়েছে। নি তো অনেকভাবে ইউজ হতে পারে। এই যে ৪ ভাবে নি ব্যবহার হতে পারে। একটা হচ্ছে নিষেধ অর্থে ব্যবহৃত হতে পারে, নিশ্চয় অর্থে ব্যবহৃত হতে পারে, আতিশয্য অর্থে ব্যবহৃত হতে পারে, অভাব অর্থে ব্যবহৃত হতে পারে। তো আমি যদি বলি নিবৃত্তি, নিবৃত্তি হচ্ছে নিষেধ অর্থে ব্যবহৃত হচ্ছে। নিবারণ, নির্ণয় হচ্ছে নিশ্চয় অর্থে ব্যবহৃত হচ্ছে। নিদান, নিদারণ হচ্ছে আতিশয্য অর্থে ব্যবহৃত হচ্ছে। অভাব হচ্ছে নিষ্কলুষ, নিষ্কাম অর্থে ব্যবহৃত হচ্ছে। এরকম। যেমন আমি বলতে পারি হচ্ছে অব। অব যেমন ধরেন হীনতা অর্থে ব্যবহৃত হতে পারে, অবজ্ঞা, অবমাননা। সম্মুখভাবে ব্যবহৃত হতে পারে। অবরোধ, অবগাহন, অবগত। সম্মুখভাবে মানে এগিয়ে যাওয়া। তাহলে যখন আপনি অবরোধ করছেন, আপনি সামনে যে এগিয়ে যাচ্ছেন, ঠিক আছে, এভাবে মনে রাখবেন। তারপর হচ্ছে নিম্নে বা আধুনিক অধমদিগত অর্থে, যেমন অবতরণ, অবরোহণ। তারপর হচ্ছে অল্পতা অর্থে শেষ, অবশেষ, অবসান, অবেলা, এগুলো হচ্ছে অল্পতা অর্থে ব্যবহৃত হয়েছে। তেমনি এখানে আছে যেমন অনু, পশ্চাৎ অর্থে ব্যবহৃত হয়েছে। অনুশোচনা, অনুগামী, অনুচর। তারপর হচ্ছে অনুতাপ, অনুকরণ। তারপর হচ্ছে সাদৃশ্য অর্থে ব্যবহৃত হয়েছে, যেমন অনুবাদ, অনুরূপ, অনুকার। অনুকূল অর্থে ব্যবহৃত হয়েছে অনুক্ষণ, অনুদিন, অনুশীলন। সংজ্ঞা অর্থে ব্যবহৃত হয়েছে যেমন অনুকূল, অনুকম্পা। নির হচ্ছে নীরব, নির্জীব, নিরহংকার, নিশ্চয়, নির্ধন অর্থে ব্যবহৃত হয়েছে। নিশ্চয় হচ্ছে এই নিটা নিশ্চয় অর্থে ব্যবহৃত হয়েছে, যেমন নির্ধারণ, নির্ণয়, নির্ভয়। তো এভাবেই এই জিনিসগুলো আসলে পড়ে ফেলতে হবে। এগুলো উপসর্গগুলো পড়ার ক্ষেত্রে বলবো যে উপসর্গ বিগত বছরে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো একটু দেখবেন, তাহলে যেটা হবে আপনার মাথায় থাকবে। তাছাড়া আমি একটু বলে দিই, যেমন এখানে সংস্কৃত উপসর্গ বাকিগুলো পড়ে ফেলবো, তার আগে আমরা এখানে এই জিনিসটা ইম্পর্টেন্ট। আমি যদি আম মানে যদি আমি বিদেশি উপসর্গের কথা বলি, বিদেশি উপসর্গের মধ্যে এই যে আম, খাস, লাগর, ঠিক আছে, এভাবে মনে রাখি। আম, খাস, লাগর। এই আম, খাস, লাগর, এই 4টা হচ্ছে আরবি উপসর্গ। যেমন ধরেন আম। আম কি? আম হচ্ছে সাধারণ অর্থে সাধারণত ব্যবহৃত হয়, যেমন হচ্ছে আম দরবার, আম মুক্তার। খাস হচ্ছে বিশেষ অর্থে ব্যবহৃত হয়, যেমন হচ্ছে খাসমহল, খাস খবর, খাস কামরা, খাস দরবার। তারপর হচ্ছে লা হচ্ছে না অর্থে ব্যবহৃত হয়, যেমন লা জবাব, লা খারেজ, লা পাত্তা। ঠিক আছে। গড় যেমন হচ্ছে অভাব অর্থে ব্যবহৃত হয়, যেমন মিলের অভাব হচ্ছে গড় মিল। ঠিক আছে। তারপর হচ্ছে গড় হাজির, গড় রাজি। তাহলে আম, খাস, লাগর এগুলা বাদে বাকি সবগুলাই হচ্ছে বেশিরভাগই হচ্ছে ফার্সি উপসর্গ। ফার্সি উপসর্গ, এই ফার্সি উপসর্গের মধ্যে আছে ধরেন কার।
কার যেমন হচ্ছে কারখানা, কাররাজি, কারসাজি, কারচুপি। দর, তারপর হচ্ছে দরপট্টনি, তারপর হচ্ছে না অর্থে নারাজ, নিম অর্থে নিমরাজি, নিমগ্ন। নিম হচ্ছে সাধারণত আধা অর্থে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে ফি হচ্ছে প্রতি অর্থে ব্যবহৃত হয়, যেমন ফিরোজ, ঠিক আছে, ফি বছর মানে প্রতি বছর। তারপর হচ্ছে বদ, বদ হচ্ছে আমরা কিন্তু এটা অনেক অনেকবার ব্যবহার করি, দৈনন্দিন ব্যবহার করি যে বদ মেজাজ, বদনাম, ঠিক আছে, মানে এটা হচ্ছে একটা মন্দ অর্থে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে বেটা হচ্ছে বেয়াদব, বেয়াক্কেল, এটা হচ্ছে ফার্সি উপসর্গ। বর, কম। তারপর হচ্ছে যেমন ধরেন বমাল, বনাম, ঠিক আছে, বকলম, এগুলো হচ্ছে ব্যবহৃত হচ্ছে। আসলে ফার্সি উপসর্গগুলো কোনটা কি অর্থে ব্যবহৃত হচ্ছে এটা মনে রাখতে হয়। যেমন হচ্ছে কার হচ্ছে কাজে, দর হচ্ছে অধীনস্থতায়, তারপর হচ্ছে নিম হচ্ছে আধা অর্থে, যেমন নিমরাজি, নিম্নক্ষণ, আধা অর্থে ব্যবহৃত হয়েছে। তারপর হচ্ছে ফি হচ্ছে প্রতি অর্থে, বদ হচ্ছে মন্দ অর্থে, বে হচ্ছে না অর্থে, বর হচ্ছে মধ্য অর্থে, হচ্ছে শহীদ অর্থে, কম হচ্ছে স্বল্প অর্থে। ঠিক আছে, এভাবে মনে রাখবেন। আর মেইনলি হচ্ছে মুখস্থ রাখতে হবে এটা, যে আম, খাস, লা, গর, এগুলো হচ্ছে আরবি। আর একটা মাত্র হিন্দি উপসর্গ আছে, সেটা হচ্ছে হর। যেমন আমরা বলি না হর রোজ, তারপর হচ্ছে হর হামেশা, মানে যেটা হচ্ছে প্রত্যেক অর্থে বা প্রতিনিয়ত অর্থে ব্যবহৃত হচ্ছে, এটা হচ্ছে হিন্দি উপসর্গ। তাহলে আপনাকে যদি বলে তাহলে মোটামুটি এগুলো পারবেন। আর ইংরেজি উপসর্গ তো এগুলো আমরা দেখলেই পারি, যেগুলো ইংরেজি ওয়ার্ড, যেমন হচ্ছে ফুল, হাফ, হেড, শার্প, এরকম। তো এগুলো মোটামুটি উপসর্গের বিষয়গুলো আমরা আলোচনা করলাম। আশা করি এ ধরনের উপসর্গ থেকে আর কোনো সমস্যা আমাদের থাকবে না। ধন্যবাদ।